আসসালামু আলাইকুম। আমি জিনাত রাহেলা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। দুনিয়া কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকের এই ক্লাসটা আমার যাদের সাথে তারা হচ্ছে তোমরা দ্বিতীয় বর্ষের অর্থনীতি অর্থাৎ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্যে। তো শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 19 তারিখে সেমিস্টার হওয়ার কথা। তোমরা নিশ্চয়ই রুটিন পেয়েছো অনলাইনে। আর যদি রুটিন পেয়ে থাকো তাহলে তো তোমাদের যেহেতু পরীক্ষা, তাহলে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত একটা সাজেশন দিতে হয়, তাই না? তো তোমাদের সাজেশন হচ্ছে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। তাহলে টোটাল কয়টা অধ্যায় নিয়ে? 4টা অধ্যায় নিয়ে তোমাদের সেমিস্টার পরীক্ষা। 50 মার্কসের পরীক্ষা হবে, 20টা এমসিকিউ থাকবে আর 3টা তোমাকে সৃজনশীল দিতে হবে। 3টা সৃজনশীলে 30 মার্কস আর 20টা এমসিকিউ কোশ্চেনে 20 মার্কস। তাহলে টোটাল কত হলো? 50 মার্কস। 50 মার্কসের উপর সেমিস্টার পরীক্ষা হবে 4টা অধ্যায়ের উপর। সেই 4টা অধ্যায় কি খেয়াল করা, আমি আবার বলছি, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। আর পঞ্চম অধ্যায় হচ্ছে খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি। ষষ্ঠ অধ্যায় হচ্ছে অর্থায়ন, ফিনান্সিয়াল। আর সপ্তম অধ্যায় হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি। তাহলে টোটাল 4টা অধ্যায়ের উপর তোমার সেমিস্টার কোশ্চেন আমি করব, তোমরা প্রিপারেশন নিয়ে নিবে। ওকে, তো আজকে যেই অধ্যায়টা আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়ের উপর আলোচনা করব। সপ্তম অধ্যায় হচ্ছে মুদ্রাস্ফীতি। দেখো, মুদ্রাস্ফীতি, আমি সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতির উপর আজকে আমি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, অর্থনীতির প্রাণ শক্তি কি? প্রাণ হচ্ছে অর্থ বা মুদ্রা। রক্ত ছাড়া যেমন মানুষ অচল, তেমনি অর্থনীতি ছাড়াও বা মুদ্রা ছাড়াও অর্থনীতি অচল। তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা কি? মুদ্রাস্ফীতির সংজ্ঞা হচ্ছে সাধারণভাবে দাম স্তরের অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। সাধারণভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। কিন্তু ইকোনমিক্সের ভাষায় আমরা একটু গুছায় বলি। ইকোনমিক্সের ভাষায় মুদ্রাস্ফীতি বলতে বোঝা যায় যেখানে স্বল্পকালের ব্যবধানে অর্থাৎ উৎপাদন স্থির থেকে দ্রব্যের মূল্য ক্রমাগত বাড়তে থাকে। দ্রব্যের মূল্য ক্রমাগত যদি বাড়তে থাকে, এর কারণে কি হয়? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং দ্রব্য সেবার দাম স্তর বাড়তে থাকে। তাহলে বলা যায় অর্থের যোগান বৃদ্ধি বা উৎপাদন স্থির থেকে বা যোগান স্থির থেকে দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। তো মুদ্রাস্ফীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতিতে সংজ্ঞা প্রদান করেছেন। বোর্ডে খেয়াল করো, বোর্ডে আমি কয়েকজনের সংজ্ঞা লিখেছি, একটু আলোচনা করে দিচ্ছি সংজ্ঞাগুলো। অধ্যাপক পিগুর মতে আর্থিক আয় বৃদ্ধির অনুপাত আয় উপার্জন কার্যবলীর চেয়ে বেশি হলে মুদ্রাস্ফীতি বিরাজ করে। ওকে, অধ্যাপক ক্রাউথার বলেন যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় তাকে মুদ্রাস্ফীতি বলে। অধ্যাপক কুলবর্ড এর মতে যখন অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে দাবিত হয় তাকে মুদ্রাস্ফীতি বলে। অধ্যাপক স্যামুয়েলসনের মতে দ্রব্য সামগ্রী এবং উৎপাদনের মূল্য বৃদ্ধির সময়কে সাধারণভাবে মুদ্রাস্ফীতি বলে। তাহলে 4 জন অর্থনীতিবিদদের সংজ্ঞা আলোচনা করে কি বোঝা গেল? বোঝা গেল দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতিকে যদি আমি প্রবাহ চিত্রের আকারে দাঁড় করাই তাহলে দেখো কি হয়। অর্থের যোগান বৃদ্ধি, অর্থের
যোগান বৃদ্ধি এর ফলে কি হবে? দ্রব্য সেবার দামি স্তর বৃদ্ধি, এর ফলে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য হ্রাস পাবে। মুদ্রার মূল্য PS, মুদ্রার মূল্য BM, ভ্যালু অফ মানি কি হবে? হ্রাস পাবে। এর ফলে মুদ্রাস্ফীতির বহিঃপ্রকাশ ঘটবে। মুদ্রাস্ফীতি বহিঃপ্রকাশ ঘটে। দেখো, প্রবাহ চিত্রের মাধ্যমে আমি দেখালাম বাংলাদেশ ব্যাংক কর্তৃক, এখানে আমি কথাটা এভাবেও লিখতে পারি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান MS যদি বৃদ্ধি পায়, তাহলে দ্রব্য সেবার দামি স্তরও কি হবে? বৃদ্ধি পাবে। দ্রব্য সেবা দামি স্তর অর্থাৎ PGS যদি বৃদ্ধি পায়, অর্থের মূল্য ভ্যালু অফ মানি কি হবে? হ্রাস পাবে। ভ্যালু অফ মানি হ্রাস পেলে মুদ্রাস্ফীতির বহিঃপ্রকাশ ঘটবে, ইনফ্লেশন ঘটবে। ক্লিয়ার? এখন দেখো, অর্থের যোগানের সাথে দামি স্তরের অর্থাৎ দ্রব্য সেবার দামি স্তরের সরাসরি সম্পর্ক। অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে, দ্রব্য সেবার দামি স্তর বৃদ্ধি পেয়েছে। দেখো, অর্থের যোগান বৃদ্ধির সাথে অর্থের মূল্যের বা মুদ্রার মূল্যের কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক। মুদ্রা বা অর্থ, তারপর অর্থের যোগান বৃদ্ধির ফলে দামি স্তর বৃদ্ধি ঘটে, মুদ্রার মূল্য হ্রাস পায়, এর ফলে পরিশেষে মুদ্রাস্ফীতি বহিঃপ্রকাশ ঘটে। এটা প্রবাহ চিত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতি কীভাবে ঘটে সেটা আমি দেখালাম বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা বিশ্লেষণ করে বা পর্যালোচনা করে। ওকে, এখন চিত্রের মাধ্যমে যদি তোমাদের মুদ্রাস্ফীতিটাকে উপস্থাপন করি তাহলে কি হবে? দেখো, চিত্রের মাধ্যমে দেখো, লম্ব অক্ষে দামি স্তর, লম্ব অক্ষে দামি স্তর এবং ভূমি অক্ষে উৎপাদন বা জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, মুদ্রাস্ফীতিকে আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। কিভাবে কি দেখো, চিত্রটা বিশ্লেষণ করি। ভূমি অক্ষে উৎপাদন দেখালাম, লম্ব অক্ষে দামি স্তর দেখালাম, AS হলো সামগ্রিক যোগান রেখা, এগ্রিগেট সাপ্লাই, AD হচ্ছে এগ্রিগেট ডিমান্ড অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা। হ্যাঁ, সামগ্রিক যোগান যখন স্থির, সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দামি স্তর কি হয়? দেখো, P1 থেকে বেড়ে P2 হয়েছে। আর পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় বা উৎপাদন কত? OYF। অর্থাৎ দেখো, পরিশেষে আমরা এটা এভাবে গুছায় বলতে পারি, পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ OYF উৎপাদনের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির কারণে দামি স্তর বৃদ্ধি পায়, যা P1 থেকে P2 হয়েছে। সামগ্রিক যোগান এক্ষেত্রে স্থির, সামগ্রিক যোগান স্থির বলে চাহিদা বৃদ্ধির কারণে দামি স্তরও বৃদ্ধি পেল। তাহলে মুদ্রাস্ফীতি কতটুকু? মুদ্রাস্ফীতি হচ্ছে P1, E1, F1, P2। তাহলে মুদ্রাস্ফীতি বুঝতে পারলাম, চাহিদা বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান স্থির থাকাকালীন সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে দামি স্তর বৃদ্ধি পায়, আর এর ফলে মুদ্রাস্ফীতির বহিঃপ্রকাশ ঘটে অর্থাৎ P1, E1, F1, P2 হচ্ছে মুদ্রাস্ফীতি। ওকে, তাহলে প্রথম থেকে আমরা কি পড়লাম? মানে কনসেপ্ট অফ ইনফ্লেশন সম্পর্কে ধারণা পেলাম তো, অর্থাৎ মুদ্রাস্ফীতির ধারণা কি, মুদ্রাস্ফীতি কাকে বলে পড়লাম। অর্থাৎ সংক্ষিপ্তভাবে দামি স্তর ক্রমবৃদ্ধির প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এরপর বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো আলোচনা করলাম।
এরপর প্রবাহ চিত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতি কীভাবে ঘটে সেটা দেখালাম, এরপর চিত্রের মাধ্যমে কী করে মুদ্রাস্ফীতি ঘটে সেটাও দেখালাম। ওকে, এরপর নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ইনফ্লেশন। মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ আলোচনা করি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ডিমান্ড পুল ইনফ্লেশন। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? পূর্ণ নিয়োগ স্তরে উৎপাদন, অর্থাৎ এখানে আমি চিত্রে দেখিয়েছিলাম কত পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন কত, OYF। হ্যাঁ, এরকম পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদনের ক্ষেত্রে যদি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সঞ্চয় হ্রাস পায় এবং রপ্তানি বৃদ্ধি পায়, হ্যাঁ, মুনাফা বৃদ্ধি পায়, এসবের কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটে। ডিমান্ড পুল ইনফ্লেশন। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে আমি এই চিত্রের মাধ্যমে দেখো বিশ্লেষণ করতে পারি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি। লম্ব অক্ষে দামি স্তর, ভূমি অক্ষে জাতীয় আয় বা উৎপাদন, AD1, AD2। P1, P2। প্রিয় শিক্ষার্থীরা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন কেন ঘটে? ভোগ ব্যয় বৃদ্ধি পেলে, বিনিয়োগ বৃদ্ধি পেলে, হ্যাঁ, তারপর রপ্তানি বৃদ্ধি পেলে, মুনাফা বৃদ্ধি পেলে, সঞ্চয় হ্রাসের ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রতিফলন ঘটে। তাহলে এটাকে যদি আমি চিত্র উপস্থাপন করি, দেখো ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে দামি স্তর দেখালাম, AS সামগ্রিক যোগান রেখা, AD1, AD2 হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। দেখো E1 প্রাথমিক ভারসাম্য অবস্থা কোথায়? E1 বিন্দুতে, যেখানে সামগ্রিক যোগান রেখা প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে E1 হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। E1 ভারসাম্য বিন্দুতে AD1 ইকুয়াল যদি AS হয়, তবে জাতীয় আয় কত? তবে আয় স্তর কত? তাহলে তবে আয় স্তর Y1 এবং দাম কত? দাম স্তর কত? দাম স্তর বা দাম নির্দেশিত হয় P1। এখন চাহিদা বৃদ্ধি পেল, চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা রেখাটা কোন দিকে শিফট করবে? ডানে শিফট করবে। প্রাথমিক চাহিদা রেখা ছিল AD1, পরে চাহিদা বৃদ্ধির কারণে AD রেখা ডানে শিফট করলো, যার AS সামগ্রিক যোগান রেখাকে F1 বিন্দু দিয়ে ছেদ করেছে। তাহলে দ্বিতীয় ভারসাম্য বিন্দুটা কি? F1। তাহলে F1 ভারসাম্য বিন্দুতে যদি AD2 ইকুয়াল AS হয়, তবে আয় স্তর কত? Y2 এবং দাম স্তর কত? P2, বা দাম নির্দেশিত হয় P2 বিন্দুতে। তাহলে দেখো জাতীয় আয়, চাহিদা বৃদ্ধির কারণে জাতীয় আয় বৃদ্ধি পেল, ফলে দাম স্তরও বৃদ্ধি পেল। চাহিদা কতটুকু বৃদ্ধি পেয়েছে? E1 থেকে F1 পর্যন্ত চাহিদা বৃদ্ধি ঘটেছে। চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধি পেয়েছে, P1 থেকে P2 হয়েছে। এর ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটে। অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে ভোগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, এসবের কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটে।
ওকে, দামিস্তর বৃদ্ধি পায় তাই মুদ্রাস্ফীতি প্রতিফলন ঘটে বা মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এরপর আসো ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ব্যয়জনিত মুদ্রাস্ফীতি হচ্ছে উৎপাদন স্থির থাকবে বা উৎপাদন হ্রাস পেলে উৎপাদনের জন্য যে উপকরণগুলো লাগে সেগুলোর খরচ যদি বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক যোগান রেখা হ্রাস পাওয়ায় মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটে। চাহিদা বৃদ্ধিজনিত কারণ, চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে আমি সামগ্রিক চাহিদা রেখাকে ডানে শিফট করেছিলাম। এখন আমি বলতেছি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে কি বলা গেল? উৎপাদন হ্রাস এবং উৎপাদনের উপকরণের খরচ বৃদ্ধির ফলে সামগ্রিক যোগান রেখা হ্রাসের কারণে ব্যয়জনিত মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটে। এখন ব্যয়জনিত মুদ্রাস্ফীতিকে যদি আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। খেয়াল করো, দামি স্তর আর এখানে হচ্ছে জাতীয় আয়, ভূমি অক্ষে জাতীয় আয়, সামগ্রিক চাহিদা রেখা এডি, AS1, AS2। আমি প্রথম ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারে বলেছিলাম চাহিদার পিছনে কার শক্তি কাজ করে? ক্রেতার শক্তি কাজ করে। আর যোগানের পিছনে কার শক্তি কাজ করে? উৎপাদকের। ঠিক আছে, এখন উৎপাদনের হ্রাস অর্থাৎ উৎপাদনের উপকরণের কথা বলছি, এই জন্য যোগানের উপর প্রভাব পড়লো। যোগান রেখা দেখো বামে শিফট করেছে। AS1 ছিল প্রাথমিক, পরে সেটা AS2 হয়েছে। ঘাটতি ব্যয়ের কারণে যোগান রেখা বামে শিফট করেছে, Y1, Y2। দেখো ব্যয়জনিত মুদ্রাস্ফীতি চিত্র, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে চিত্রের বিশ্লেষণটা একটু করে দেখাই। খেয়াল করো, ভূমি অক্ষে জাতীয় আয় বা উৎপাদন, লম্ব অক্ষে দামি স্তর দেখালাম। এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, AS1 বা AS হচ্ছে সামগ্রিক যোগান রেখা। এডি রেখা এবং প্রাথমিক AS1 রেখা কোন বিন্দুতে ছেদ করেছে? E1 বিন্দুতে। তাহলে E1 হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। E1 ভারসাম্য বিন্দুতে একই রকম বিশ্লেষণ করে দেখো E1 ভারসাম্য বিন্দুতে যদি AD ইকুয়াল AS1 হয় তবে Y1 I স্তরে P1 দাম নির্দেশিত হয়। P1 দাম নির্দেশিত হয়। আবার F1 বিন্দুতে AD ইকুয়াল AS2 হয় তবে Y2 I স্তরে P2 দাম নির্দেশিত হয়। ক্লিয়ার? তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন ঘটে? উৎপাদনের উপকরণের খরচ বেশি। উৎপাদনের উপকরণের খরচ বেশি বলে সামগ্রিক যোগান রেখাটা বামে শিফট করলো। উৎপাদনের পরিমাণ এক্ষেত্রে স্থির বা হ্রাস পেয়ে থাকে, উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। দেখো E1 বিন্দুতে উৎপাদন কত? Y1, আর F1 বিন্দুতে উৎপাদন কত? Y2। তাহলে কি দেখা যাচ্ছে? সামগ্রিক যোগান হ্রাসের কারণে দামি স্তর বৃদ্ধি পেল, জাতীয় আয় হ্রাস পেল। আর এই দামি স্তর বৃদ্ধি, আর এটাই হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ক্ষেত্রে কি দেখা যায়? জাতীয় আয় হ্রাস পায়, দামি স্তর বৃদ্ধি পায়। ক্লিয়ার? এরপর দেখো ঘাটতি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঘাটতি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? ঘাটতি বৃদ্ধিজনিত অর্থাৎ কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ থাকতেই পারে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বিভিন্ন দুর্যোগ লাগতে পারে। আর এই দুর্যোগের ক্ষেত্রে সরকার কি করে? অধিক মুদ্রা বা কাগজের মুদ্রা ছাপানোর ব্যবস্থা করে থাকে।
আবার ধরো সরকার এমন বাজেট তৈরি করলো, একটা অর্থ বছর এমন বাজেট তৈরি করলো, বাজেটের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, আর ওই ঘাটতি পূরণ করার জন্য সরকার তাৎক্ষণিক যদি অধিক পরিমাণে মুদ্রা ছাপায় তাহলে কি মুদ্রাস্ফীতি দেখা দেবে। আর এই মুদ্রাস্ফীতিটাই হচ্ছে ঘাটতি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ, implicit induced inflation। তারপর মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মজুরি শ্রমিক সংঘের আন্দোলনের কারণে, অর্থাৎ শ্রমিক সংঘ যদি খুব শক্তিশালী হয় এবং তাদের আন্দোলনের প্রভাবে উৎপাদন যে হারে হয় তার তুলনায় যদি মজুরি বেশি শ্রমিকরা নিয়ে থাকে, সেটাই হলো মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ উৎপাদনের তুলনায় শ্রমিক সংঘের আন্দোলনের কারণে বা শ্রমিক সংঘের প্রভাবের কারণে মজুরি বৃদ্ধি পাওয়ার কারণেই দামি স্তর বৃদ্ধি পায়, আর দামি স্তর বৃদ্ধি পেলেই মুদ্রাস্ফীতি সংগঠিত হয়। ক্লিয়ার? মৃদু গতি সম্পূর্ণ মুদ্রাস্ফীতি। দামি স্তর যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় সেটা হলো মৃদু গতি সম্পূর্ণ মুদ্রাস্ফীতি, অর্থাৎ মাইল্ড ইনফ্লেশন। এরপর দ্রুত গতি সম্পূর্ণ মুদ্রাস্ফীতি, হাইপার ইনফ্লেশন। অর্থাৎ দামি স্তর যদি খুব দ্রুত হারে বৃদ্ধি পায় সেটাই হবে দ্রুত গতি সম্পূর্ণ মুদ্রাস্ফীতি। মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি একটু আগে বললাম, সরকার বিভিন্ন কারণে দেশের প্রয়োজনে অধিক পরিমাণে কাগজে নোট ছাপাতে পারে, এর ফলে কি হয় মুদ্রা বৃদ্ধি ঘটে। মুদ্রা যদি বেশি বৃদ্ধি পায় তাহলে দামি স্তর বৃদ্ধি পায়, দামি স্তরের কারণে মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটে। ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাংক কর্তৃক অত্যাধিক ঋণের প্রসারতা যদি বেশি হয়, ঋণের প্রসার যদি বেশি হয় তাহলে কি হবে, দামি স্তর বৃদ্ধি পাবে, দামি স্তর বৃদ্ধি পাওয়ার কারণে মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটবে। মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অলিগোপলি বা মনোপলির আন্ডারে যেসব ব্যবসা বাণিজ্য থাকে তারা কি করে, অধিক মুনাফার আশায় দেখা সিন্ডিকেট তৈরি করে, সিন্ডিকেটের কারণে দামি স্তর বৃদ্ধি পায়, দামি স্তর যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, মুদ্রাস্ফীতির প্রতিফলন ঘটবে। এরপর আসো উন্মুক্ত মুদ্রাস্ফীতি, ওপেন ইনফ্লেশন। সরকার যদি জনগণের বর্ধিত আয় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে ওপেন ইনফ্লেশন ঘটে, উন্মুক্ত মুদ্রাস্ফীতি প্রতিফলন ঘটে। এখন স্থিত অবস্থায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রসারতা এবং অর্থাৎ বলা যেতে পারে অর্থনৈতিক প্রসার এবং নিয়োগের ক্ষেত্রে যদি স্থিত অবস্থা বিরাজ করে তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়, আর একে স্ট্যাগফ্লেশন ইনফ্লেশন বলা হয়। ওকে, এখন আমরা কি পড়ব, এখন আমরা পড়ব মুদ্রাস্ফীতির হার, অর্থাৎ কি করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায়। সংজ্ঞাটা হচ্ছে এক মুদ্রাস্ফীতি পরিমাপ পদ্ধতি বা মুদ্রাস্ফীতির হার কাকে বলে, একটা সময়কাল থেকে অন্য সময়কালে কোনো দাম সূচকের শতাংশিক বৃদ্ধিকে বলা হয় মুদ্রাস্ফীতির হার। কথাটা আবার খেয়াল করো, আমরা এখন কি পড়ছি, মুদ্রাস্ফীতির হার কাকে বলে সেটা পড়ছি। তো মুদ্রাস্ফীতির হার কাকে বলে, একটি সময়কাল থেকে অন্য সময়কালে কোনো দাম সূচকের শতাংশিক বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতির হার বলা হয়। মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের ক্ষেত্রে যে সংজ্ঞাটা লাগে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার ইকুয়াল চলতি সময় বা বছরের দামি স্তর, চলতি বছরের দামি স্তর, চলতি বছরের দামি স্তরকে আমি P02 দ্বারা চিহ্নিত করলাম এবং ভিত্তি বা গত বছরের দামি স্তর P01
ভিত্তি বছরের দাম স্তর P01 ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পড়ছি? মুদ্রাস্ফীতির হার কি করে পরিমাপ করা যায় তাই পড়ছি। তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সংজ্ঞা আমি বললাম, আমি আবার বলছি, কোনো সময়কাল থেকে অন্য সময়কালের দাম সূচকের শতাংশিক বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতির হার বলা হয়। তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি বছরের দাম স্তর মাইনাস বৃদ্ধি বছর বা গত বছরের দাম স্তর ডিভাইডেড বৃদ্ধি বছরের দাম স্তর, বা কথাটা কিন্তু এভাবে বলা যায়, বৃদ্ধি বছরের দাম স্তর দ্বারা চলতি বছরের দাম স্তর এবং বৃদ্ধি বছরের দাম স্তরের পার্থক্যকে ভাগ করে ভাগফলকে 100 দ্বারা, অর্থাৎ শতাংশিক পরিবর্তন দেখাতে হবে, 100 দ্বারা গুণ করাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার। এখন ম্যাথমেটিক্যালভাবে একটু দেখাই। ধরো তোমাকে উদ্দীপককে বলা হলো 2018 সালে, অর্থাৎ বর্তমানে এখন কোন বছর? 2020, এটাই ধরি, চলতি বছর অর্থাৎ এই ডিসেম্বরে 2020-এর ডিসেম্বরে দাম স্তর যদি চলতি বছরের দাম স্তর ধরো 120, ক্লিয়ার, এবং বৃদ্ধি বছরের দাম স্তর যদি একবারে করেই দেখাই, বৃদ্ধি বছরের দাম স্তর অর্থাৎ গত বছরের দাম স্তর যদি 114 হয়, তাহলে বৃদ্ধি বছরের দাম স্তর দ্বারা যদি ভাগ করি তাহলে কি দেখা যায়? ভাগকে 100 দ্বারা যদি গুণ করি তাহলে যা মান পাওয়া যাবে সেটাই হচ্ছে কি 6 গুণন 100, 5.26 এরকম মনে হতে পারে, এত %। অর্থাৎ মুদ্রাস্ফীতির হার এভাবে পরিমাপ করা হয়। হ্যাঁ, চলতি বছর দাম স্তর থেকে চলতি বছর অর্থাৎ যেটা রানিং চলছে, পরে যেটা আসবে, আর আগের বছরটাই হচ্ছে বা গত বছরটাই হচ্ছে ভিত্তি বছর। ভিত্তি বছর থেকে ভিত্তি বছরের পার্থক্যকে ভিত্তি বছরের দাম স্তর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার পাওয়া যায়, মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায়। ঠিক আছে, এখন মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। এখন সিপিআই কি? কনজিউমার সিপিআই এর পুনরূপটা কি? সিপিআই এর পুনরূপটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই এর পুনরূপ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার কি? ভোক্তা, ভোক্তার দাম সূচক। ভোক্তার দাম সূচক বলতে আমরা কি বুঝি? ভোক্তার ব্যয় সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে দাম স্তর নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ সূচক নির্ণয়ের পদ্ধতিটাই হচ্ছে ভোক্তার দাম সূচক। ক্লিয়ার? তাহলে ভোক্তার ব্যয় সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে দাম সূচক নির্ণয়ের পদ্ধতিকেই বলা হয় সিপিআই, ভোক্তার দাম সূচক। তাহলে ভোক্তার ব্যয় কোথায় হয়ে থাকে? ভোক্তার অধিকাংশ ব্যয় হয়ে থাকে বাড়ি ভাড়ার ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, হ্যাঁ, এসবের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে ভোক্তার ব্যয় হয়ে থাকে। এখন তোমাকে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বলা হলো সিপিআই পদ্ধতিতে ভোক্তার সিপিআই পদ্ধতিতে মুদ্রাস্ফীতি নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে লেসপিয়ারের সূত্রটা তোমাদের কাছে ছোট বা সহজ। লেসপিয়ারের সূত্র কি দেখো, লেসপিয়ারের সূত্র হচ্ছে ইকুয়াল সামেশন PnQ0 into 100। তাহলে লেসপিয়ারের সিপিআই পদ্ধতিতে সিপিআই নির্ণয় যদি করতে বলে তাহলে এই সূত্র প্রয়োগ করে তুমি সিপিআই বের করতে পারো, অর্থাৎ ভোক্তার দাম সূচক বের করতে পারো। আর ভোক্তার দাম সূচক বের করতে পারলে তোমার মুদ্রাস্ফীতি হার নির্ণয় করতে সহজ হবে। দেখো আমি তোমার এখানে বোর্ডে একটা চার্ট এঁকেছি, এই চার্টে আমি দেখালাম বা চার্ট দিয়ে তোমাকে এখানে বলা হলো নিম্নের তথ্য থেকে সিপিআই পদ্ধতিতে মুদ্রাস্ফীতি নির্ণয় কর।
তাহলে কিভাবে করবে? এখানে দেখা যায় দ্রব্য দেওয়া আছে 2017 সালের দাম এবং পরিমাণটা দেওয়া আছে, 2018 সালে দাম দেওয়া আছে। দ্রব্য কী কী দ্রব্য? খাদ্য, বস্ত্র, বাড়ি ভাড়া, অন্যান্য। দাম 66, 20, 15, 10, পরিমাণ এরকম দেওয়া আছে। 18 সালেরও দাম দেওয়া আছে। এখন 2000 আমরা যদি এভাবে ধরি ভিত্তি বছর কত? 2017কে আমরা 0 দ্বারা এবং চলতি বছর 2018কে আমরা n দ্বারা চিহ্নিত করি এবং p হচ্ছে দাম, q হচ্ছে পরিমাণ। শিক্ষার্থীরা বোঝার একটু চেষ্টা করো কি করে আমি এইখান থেকে শর্টকাটভাবে তোমাদের একটু বোঝাই দিই, তোমরা একটু বাসায় স্টাডি করবে। না করলে কিন্তু এগুলো ক্যালকুলেশন যদি না করতে পারো তাহলে কিন্তু বিপদ তোমার। খেয়াল করো, এখন 2017 সালের দামকে যদি আমি P0 ভিত্তি বছরকে কি 0 দ্বারা চিহ্নিত করব, পিতে প্রাইস আর পরিমাণটা কি কোয়ান্টিটি Q0। 2018 সালের দামকে আমরা PN দ্বারা চিহ্নিত করলাম। ক্লিয়ার? এখন এটা যদি হয় তাহলে তোমাকে এই লেসপিয়ারের সূত্র প্রয়োগ করে যদি বের করতে হয় মুদ্রাস্ফীতি, তাহলে কিভাবে করবে? তোমার P0 Q0 এই দুটো গুণ করলে ঠিক আছে, PN এবং Q0 তোমাকে আবার গুণ করতে হবে, PN এবং Q0 গুণ করতে হবে। দেখো সূত্রে বলা হয়েছে সামেশন PN Q0। এখন খেয়াল করো, এখন এরকম ভাবে যদি P0 Q0 এখানে P0 থাকবে, PN ধরলাম, আর এখানে Q0 থাকলো, আর P0 Q0 PN Q0, তাহলে P0 মান কত? 66, 20, 15, 10। PN এর মান কত? 70, 23, 18, 12। Q0 এর মান কত? 30, 20, 12, 8। আর Q0 P0 Q0 যদি গুণ করি তাহলে এটা গুণ করলে কত আসবে? এরকম গুণ করে তোমার মানগুলোকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই চার্ট থেকে যদি সিপিআই পদ্ধতিতে মুদ্রাস্ফীতি নির্ণয় করি তাহলে আনসারে আমরা কিভাবে করব? আবার আমি শুরু থেকে বলছি, ধরি বৃত্তি বছর 2017কে 0 দ্বারা চিহ্নিত করলাম, চলতি বছর 2018কে n দ্বারা চিহ্নিত করলাম, P হচ্ছে দাম, Q হচ্ছে পরিমাণ। এখন দেখো দ্রব্য কী কী দ্রব্য? খাদ্য, বস্ত্র, বাড়ি ভাড়া, অন্যান্য। হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাড়ি ভাড়া, অন্যান্য। হ্যাঁ, বৃত্তি বছরকে P0, দামকে P0, পরিমাণকে Q0 ধরলাম এবং চলতি বছরের দামকে PN চিহ্নিত করলাম। হ্যাঁ, তাহলে P0 Q0 অর্থাৎ সূত্রের আমার P0 Q0 লাগবে আর PN Q0 এগুলোর গুণফল লাগবে, অর্থাৎ গুণ করে সমষ্টি অর্থাৎ সামেশন অর্থাৎ মোট দেখাতে হবে, সমষ্টিকরণ। P0 Q0 গুণ করে কত আসে? 1980। P0 Q0 অর্থাৎ 20 আর 20 গুণ করে কত হয়? 400। 15 আর 12 গুণ করে 180। 10 আর 8 গুণ করে 80। আর PN Q0 যদি গুণ করি 3 সাথে 21, 200, তারপর PN Q0 এর 23 আর 20 গুণ করলে 460, 18 আর 12 গুণ করলে 216, 12 আর 8 গুণ করলে 96। তাহলে মোট PN Q0 কত? 2872। আর মোট P0 Q0 কত? 2872। সরি, একই মান লিখলাম কেন? 2640 আসবে, 2640 অর্থাৎ 2640। এখন তাহলে বলা যায় 2017 সালের প্রেক্ষিতে 2018 সালের মূল্যসূচক সংখ্যা OPN সামেশন PN Q0 ডিভাইডেড সামেশন P0 Q0
বা কথাটা এভাবে বলা যায় সামেশন P0 Q0 ডিভাইডেড সামেশন P(n) Q0 ইন্টু 100। এখন সামেশন P0 Q0 এর মান কত 2640 আর সামেশন P(n) Q0 এর মান কত 2872। একে ভাগ করলে ভাগফলকে 100 দ্বারা গুণ করলে আমরা কত পাবো 108.79 পাবো। হ্যাঁ, এখন আবার লাস্টে এটাও বলা যায় 2017 সালের তুলনায় 2018 সালের মূল্যসূচক কতটুকু বৃদ্ধি পেয়েছে। 108.79 থেকে যদি শতাংশিক তো পরিবর্তন 100 যদি মাইনাস করি তাহলে কত হবে 8.79। হ্যাঁ, এত পার্সেন্ট মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে, এত পার্সেন্ট অর্থাৎ 8.79% মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাহলে 2017 সালের তুলনায় 18 সালের মূল্যসূচক যদি বৃদ্ধি পায় তাহলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে কত 8.79। মূল্যস্তর যদি বৃদ্ধি পায় তাহলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা পড়ব PPI, প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স। এটা তো গেল CPI, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এরপর দেখো PPI। PPI পূর্ণরূপটা কি প্রোডিউসার্স প্রাইস ইন্ডেক্স, উৎপাদকের দাম সূচক। অনেকের কাছে CPI পদ্ধতি গ্রহণযোগ্য না হতে পারে, তারা আবার এই PPI পদ্ধতি অবলম্বন করে PPI পদ্ধতি ব্যবহার করে দাম সূচক বের করে থাকে। দাম তার PPI পদ্ধতি দিয়ে মুদ্রাস্ফীতি বের করে থাকে। হ্যাঁ, তাহলে একই রকম লেসপিয়ারের সূত্র এখানেও তুমি একই রকম পাবা। এখানে অর্থাৎ উৎপাদনের কথা বলা হবে, এখানে তো খাদ্যের কথা বলা হয়েছে, ওখানে দেখা যাবে তোমার এরকম চার্ট থাকবে। খাদ্যের ক্ষেত্রে থাকবে চাল, হ্যাঁ, ডাল, লবণ, হ্যাঁ, লবণ, তারপর তেল, এইসবের উৎপাদনের কথা থাকবে, এইসব দ্রব্যের কথা থাকবে, সালের কথা থাকবে, দুটো সালের কথা থাকবে, চলতি বছর থাকবে এবং বৃত্তি বছর থাকবে, দুটো বছরের কথা উল্লেখ থাকবে। হ্যাঁ, পরিমাণও থাকবে। এখানে তো পরিমাণ একটা, অনেক জায়গায় আবার দুটাও থাকে। অর্থাৎ ধরো এখানে 18 সালের ক্ষেত্রে দাম দেওয়া হয়েছে, 18 সালে যদি পরিমাণটাও দেয়, পরিমাণটাও থাকে, তাহলে এই ক্ষেত্রে কীভাবে পরিমাণটাও যদি থাকে তাহলে কিভাবে বের করতে হবে QN। এরকম যদি মান থাকে তাহলে সেক্ষেত্রে ফিশারের মূল্যসূচক পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ ফিশার যে সূত্রটা প্রয়োগ করেছিল মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, সেই সূত্র প্রয়োগ করে তোমাকে মুদ্রাস্ফীতি বের করতে হবে। ফিশারের মূল্যসূচকে আমি এটা লিখতেছি সামেশন P(n) Q0 ইন্টু সামেশন P(n) Qn সামেশন P(n) Q0 ইন্টু 100। ফিশারের মূল্যসূচকের সূত্র হচ্ছে এটা, সামেশন P(n) Q0 সামেশন P0 Q0 ইন্টু সামেশন P(n) Qn সামেশন P(n) Q0 রুট গুণন 100। এই সূত্র ব্যবহার করে, অর্থাৎ একই রকমভাবে বের করবে। এখানে QN অর্থাৎ যেটার সাথে যেটা জোড়া লাগবে সেগুলো গুণ করে তোমার মানগুলো বের করে ফিশারের মূল্যসূচক পদ্ধতির মাধ্যমে মুদ্রাস্ফীতি বের করতে হবে। ক্লিয়ার? এখন আমরা পড়ব GNP ডিফ্লেটর। GNP ডিফ্লেটর কি বা কাকে বলে? GNP ডিফ্লেটর GNP ডিফ্লেটর কাকে বলে? GNPর অনুপাতকে GNP ডিফ্লেটর বলা হয়।
তাহলে জিএনপি ডিফ্লেটরের সূত্র হচ্ছে প্রকৃত জিএনপি, আর্থিক জিএনপি প্রকৃত অর্থাৎ আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? জিএনপি ডিফ্লেটর। একটু আগে কি বললাম? জিএনপি ডিফ্লেটরের সংজ্ঞা কি বললাম? জিএনপি ডিফ্লেটর হচ্ছে জিএনপির অনুপাতকেই বলা হয় জিএনপি ডিফ্লেটর। ঠিক আছে, এখন দুইটা সালের মধ্যে যদি তোমাকে এরকম উল্লেখ করে দেয়, 2016 সাল ধরো, 2017 সাল ধরো, হ্যাঁ, 2016 সালের প্রকৃত জিএনপি এবং আর্থিক জিএনপি, আর্থিক জিএনপি এটা সাল ধরো 2017, 2018। 17 সালে ধরো 1000 কোটি টাকা, আর্থিক জিএনপি 1200 কোটি টাকা। 18 সালে হলো এত কোটি টাকা, 13, 8, 6 এত কোটি টাকা। তাহলে দুইটা সালের ক্ষেত্রে আর্থিক এবং প্রকৃত জিএনপি দেওয়া হয়েছে। 2017 সালের প্রকৃত জিএনপি 1000 কোটি টাকা, আর্থিক জিএনপি 1200 কোটি টাকা। হ্যাঁ, 18 সালে 1050 কোটি টাকা হচ্ছে প্রকৃত জিএনপি, আর আর্থিক জিএনপি হচ্ছে 1386 কোটি টাকা। ওকে, এখন জিএনপি ডিফ্লেটর 2017 সালেরটাও বের করতে হবে, 2018 সালেরটাও বের করতে হবে। 2017 সালেরটা আমরা কী করে বের করবো? এখানে যদি আমি মান বসাই তাহলে কীভাবে হয় দেখো। 2017 সালে আর্থিক জিএনপি কত? 1200, আর এই কত? 1000। এটা 2017 সাল। হ্যাঁ, 2017 সালে 2017 সালে জিএনপি ডিফ্লেটর। তাহলে কাটাকাটি করলে যে মান পাওয়া যাবে সেটাই কি 17 সালে জিএনপি ডিফ্লেটর। আবার 2018 সালে একই রকম, 2018 সালে জিএনপি ডিফ্লেটর, এইটা লিখলাম না, জাস্ট বোঝানোর জন্য তোমাকে আমি লিখছি। 2018 সালের প্রকৃত জিএনপি কত? 1050, আর আর্থিক জিএনপি কত? 1386। ভাগ করলে যা থাকবে সেটা হলো 18 সালের জিএনপি। তাহলে 17 সালে জিএনপি ডিফ্লেটর পেলাম, 18 সালের জিএনপি ডিফ্লেটরের মান পেলাম। এখন এরকম দিয়ে যদি বলা হয় মুদ্রাস্ফীতির হার বের করো, তাহলে কিভাবে করবা? ওই যে মুদ্রাস্ফীতির হারের ক্ষেত্রে যে সূত্রটা লাগে, এখানে ধরো সামথিং 5 এরকম হলো, আর এখানে না আরও কম হবে, যাই হোক এখানে একটা মান পেলাম, আমি এখানে একটা মান পেলাম। ঠিক আছে, এখানে একটা মান পেলাম। এই মানগুলো দিয়ে মুদ্রাস্ফীতির হার আমি বের করব। মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটা কি? চলতি বছরের দাম স্তর মাইনাস ভিত্তি বছরের দাম স্তর আর ভিত্তি বছরের দাম স্তর। দেখো শিক্ষার্থীরা, চলতি বছর বলতে আমরা কোনটা বুঝবো? 18 পরে যেটা। হ্যাঁ, রানিং কোনটা? 18 সালে একটা মান আমি যেটা পেয়েছিলাম সেটা এখানে বসালাম। হ্যাঁ, মাইনাস ভিত্তি বছরে যেটা 17 সালে, এখানে আমি তা বসালাম। ভিত্তি বছর কত এটা বসালাম, বসানোর পর 100 দ্বারা গুণ করলে যা পাবো আমরা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার। ওকে, এখন তোমাকে কিন্তু পড়ার সময় আমি বারবার বলেছি ক্যালকুলেটর, কলম, খাতা, বই এগুলো নিয়ে বসবে, তাহলে তোমাদের বোঝাতে করাতে সুবিধা হয়। হ্যাঁ, এখন আমি তো কয়েক ক্যালকুলেশন যদি করি তাহলে সময়টা বেশি লাগবে, অত সময় আমি পাচ্ছি না। যেহেতু সময়টা আমাকে বেঁধে দেওয়া হয়েছে, এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু তোমাকে টাস্ক দিতে পারি ততটুকুই তোমার জন্য মঙ্গল। হ্যাঁ, এখন আমি তোমাকে পড়াবো মুদ্রাস্ফীতির কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, অল্প সময়ের মধ্যে পুরো অধ্যায়টা নিয়ে আমি একটু আলোচনা করতেছিলাম, খুব দ্রুত করতেছি। দেখো, এখন করবো আমরা কজেস অফ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির কারণ। মুদ্রাস্ফীতির কারণকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারি। সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটতে পারে, খরচ বৃদ্ধিজনিত বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটতে পারে, কাঠামোগত কারণে মুদ্রাস্ফীতি ঘটে, অন্যান্য কারণেও মুদ্রাস্ফীতি ঘটে। দেখো, সামগ্রিক চাহিদার ক্ষেত্রে যেগুলো, সামগ্রিক চাহিদা বলতে আমরা কী বুঝবো? সরকারি ব্যয় বৃদ্ধি, অর্থের যোগান বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি।
অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি বলতে কি বুঝি? শিশু পার্ক, অডিটোরিয়াম, স্টেডিয়াম, খেলাধুলার সরঞ্জাম এগুলোকে বোঝানো হয় মানে অনুৎপাদনশীল খাতে যদি ব্যয় করা হয় তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি ঘটে, রপ্তানি যদি বৃদ্ধি পায়, জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, এইসবের কারণে মুদ্রাস্ফীতি ঘটে। এরপর দেখো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বেতন ও মজুরি বৃদ্ধি। আমি কিন্তু এগুলো আলোচনা করেছিলাম, কখন আলোচনা করেছিলাম? মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগের ক্ষেত্রে একটু আলোচনা করেছিলাম। জাস্ট এখন আবার একই কথাগুলো আসবে, এখন তুমি যদি বইটা একটু পড়ো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বেতন ও মজুরি বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি, দাম স্তর বাড়ে, দাম বাড়লে মুদ্রাস্ফীতি ঘটে। পরোক্ষ কর বৃদ্ধি, পরোক্ষ কর যদি বৃদ্ধি পায়, প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি? প্রত্যক্ষ কর হচ্ছে করদাতা এবং কর ঘাত ও করপাত যদি একই ব্যক্তি হয় সেটা হলো প্রত্যক্ষ কর, আর পরোক্ষ কর হচ্ছে দুটা কর খাত এবং করপাত যদি ভিন্ন ব্যক্তি হয়। পরোক্ষ করে বলতে আমরা কি বুঝি? দ্রব্যের উপর যদি কর আরোপ করা হয় তাহলে দ্রব্যের দাম কি হবে? অটোমেটিকলি বাড়বে, আর দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে মুদ্রাস্ফীতি ঘটবে। শ্রমিক সংঘের প্রভাবের কারণে মুদ্রাস্ফীতি ঘটে। অলিগোপলির কারণে পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি। পাবলিক ইউটিলিটির দাম বলতে আমরা কি বুঝি? এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, গ্যাস ব্যবহার করছি, হ্যাঁ, পানি ব্যবহার করছি, এগুলো হচ্ছে পাবলিক ইউটিলিটি। এগুলো উৎপাদন করতে গেলে খরচ বেশি লাগে, ফলে ব্যয় দাম স্তরও এই জন্যে বাড়ে, আর দাম স্তর বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ঘটে স্বাভাবিকভাবেই। কাঠামোগত কি বলতে কি বুঝি? বাজার ব্যবস্থার ত্রুটি। আমাদের অর্থনীতিতে বা আমাদের দেশে উন্নয়নশীল দেশগুলোতে বাজার ব্যবস্থা মানে ত্রুটিযুক্ত, এই জন্য মুদ্রাস্ফীতির কারণ। চোরাচালান ও মজুতদাররা তারা কি করে? বা আমাদের দেশে দেখা যায় ব্যবসা বাণিজ্য গোটা কয়েকজন লোকের হাতে কেন্দ্রীভূত। তারা বেশি মুনাফার আশায় সিন্ডিকেট করে বাজারে দেখা যায় যোগান বৃদ্ধি করে না, যোগান হ্রাস করে, কোনো দ্রব্যের যোগান হ্রাস করে দেখায়, বাজারে দ্রব্য নাই, ফলে যতটুকু দ্রব্য আছে বাজারে ছাড়া হয়েছে বা যতটুকু দ্রব্য আছে বাজারে ততটুকু দ্রব্যই বাজারে বেশি দামে বা চড়া দামে বাজার থেকে নিতে হবে, হ্যাঁ, অর্থাৎ সিন্ডিকেট তৈরি করে। এসবের কারণে অর্থাৎ কাঠামোগত কারণে কি হয়? দাম স্তর বৃদ্ধি পায়, আর দাম স্তর বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ঘটে। এরপর অন্যান্য কারণ বলতে আমরা কি বুঝবো? প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক এবং যুদ্ধের ব্যয়। প্রাকৃতিক দুর্যোগ আমি ওই যে মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগের সময় আমি আলোচনা করেছিলাম। রাজনৈতিক কারণেও মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে, অর্থাৎ মুদ্রাস্ফীতি ঘটে। যুদ্ধের ব্যয়, যুদ্ধের জন্য সরকারকে কী করতে হয়? অতিরিক্ত অর্থ একটা বরাদ্দ রাখতে হয়, হ্যাঁ, এই অতিরিক্ত অর্থ যদি বরাদ্দ রাখে তাহলে দাম স্তর বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি প্রতিফলন ঘটবে। এরপর মুদ্রাস্ফীতি কজেস অফ ইনফ্লেশন পড়লাম। এরপর আসো মুদ্রাস্ফীতিকে কী করে নিয়ন্ত্রণ করা যায়। তিনটি উপায়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়: মনিটারি সিস্টেম, ফিসক্যাল সিস্টেম এবং প্রত্যক্ষ মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণ, কন্ট্রোল ইনফ্লেশন। নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে তিন উপায়ে, ডিরেক্ট কন্ট্রোল যেটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, তাহলে তিন উপায়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়: মনিটারি সিস্টেম, ফিসক্যাল সিস্টেম অ্যান্ড ডিরেক্ট কন্ট্রোল, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ যেটা। তো আর্থিক নীতির মনিটারি সিস্টেমের মধ্যে রয়েছে ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত, ঋণপত্র বিক্রয়, এইগুলো। আর রাজস্ব নীতির মধ্যে রয়েছে সরকারি ব্যয় হ্রাস করতে হবে, করের পরিমাণ হ্রাস করতে হবে, সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি করতে হবে, সঞ্চয় বৃদ্ধি করতে হবে, হ্যাঁ। আর প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে দাম নিয়ন্ত্রণ ও রেশনিং ব্যবস্থা, মজুরি নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি, ফটকা কারবার, আমদানি বৃদ্ধি। তো শিক্ষার্থীরা সেকেন্ড পেপার থিওরি তো অনেক পড়ার আছে, অনেক তোমাদের বলার আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে কতটুকু দিতে পারলাম, কতটুকু তোমরা নিতে পারলে আমি বুঝলাম না। আমাকে যদি তোমরা কমেন্ট করো বা আমার ক্লাসটা যখন দেখো তো রোলগুলো লেখো, তাহলে বুঝতে পারবো হ্যাঁ ম্যাডাম বোঝাইছে, আমরা বুঝতে পেরেছি বা আমরা শুনেছি, ম্যাডামের পড়াগুলো আমরা শুনেছি। হ্যাঁ, রোলগুলো যদি দিয়ে দাও তাহলে আমারও ভালো লাগবে। হ্যাঁ, ওরা আমার পড়াগুলো দেখেছে, কোনো সমস্যা হয়নি। আর যদি সমস্যা থাকে আমার কন্ট্যাক্ট নাম্বার তো তোমাদের কাছে দেয়াই আছে, হ্যাঁ, তখন তোমাদের একটু ফোনে আমি ডিটেলস আলোচনা করে দেবো। আর যদি বেশি সমস্যা হয় আমি কলেজে আসছি, আমার সাথে যোগাযোগ করে কলেজে তুমি আসবে এবং বই নিয়ে আসবে, সেই সমস্যাগুলোর সমাধান করে নেবে। কিন্তু কখনো পড়া ফেলে রাখবে না, আমি পরে পড়ব, পরে হ্যাঁ হয়ে যাবে, এগুলো যেন না হয়। হ্যাঁ, তো সেমিস্টার পরীক্ষা যেন তোমাদের ভালো হয়, তোমাদের প্রতি দোয়া রইল। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার লেকচার আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।